আপনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য আপনি। কিভাবে এই ক্যালিফোর্নিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সূচনা, কেন মনে হয়েছিল এমন একটি অ্যাসোসিয়েশন থাকা দরকার? সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলতে হয়, আমি যখন এই দেশে লস এঞ্জেলেসে আসলাম 90 সালে, আসার পর শুধু দেখলাম একটাই সংগঠন ছিল, যে সবার বাংলাদেশি কমিউনিটির জন্য একটা সংগঠন ছিল, নামটা ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস এঞ্জেলেস, যেটা কর্ণধার ছিলেন তখন মুমিনুল হক বাচ্চু। এই বাচ্চু ভাই, যাই হোক, এইরকম বড় একটা সংগঠন। আমরা তো, আমি আসছি 90 সালে, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যাই। আমাদেরও শখ লাগলো যে আমরা যেন পিকনিক এইরকম করতে পারি, আর ঘরোয়া পরিবেশে প্রথমে শুরু হয়। তারপরে 94 সালে যে সব মুরব্বীদেরকে নিয়ে এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া গঠিত হয়। তখন ছিল জালালাবাদ সমিতি। এই পর্যন্ত। বর্তমানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কি কি কর্মকাণ্ড আছে এবং আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কমিউনিটির জন্য আপনারা কি কি কর্মকাণ্ড গ্রহণ করেছেন, একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। হ্যাঁ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া অ্যাকচুয়ালি লোকাল এবং বাংলাদেশে যে ফেলে আসে আমাদের শিকড়কে যে বিভিন্ন সময় মানবিক কর্মকাণ্ডে, এই যে বন্যার সময়, তারপরে বিভিন্ন কিছুতে অনেক বড় ধরনের সাহায্য সুবিধা করে আসছে। নর্থ আমেরিকায় আমরা যারা প্রবাসী আছি, আমাদের মধ্যে এই দেশি কমিউনিটিগুলো আসলে কতটা আমাদেরকে দেশের শেকড়ে ফেরার সুযোগ করে দেয় বলে আপনার মনে হয়? আমার কাছে তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো যে লোকাল কমিউনিটি অনেক বড় স্থান করে নিয়েছে, যে নিজের শিকড়কে ধরে রাখার জন্য। আপনি বর্তমানে একজন কমিউনিটি লিডার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনার ব্যক্তিগত মতামত কি, যে কিভাবে আমরা আসলে আমাদের সেকেন্ড জেনারেশন, সাধারণত তাদের বাবা মা বাংলাদেশ থেকে এখানে ইমিগ্রেন্ট হয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে এই সেকেন্ড জেনারেশনের হয়তো এখনো কখনো দেশে যাওয়ার সুযোগ হয় খুব কম, বা কখনো যাওয়াই হয়নি। এই সেকেন্ড জেনারেশন বা পরবর্তী প্রজন্মকে আমরা আরো কিভাবে আমাদের দেশের শিকড়ের সাথে কানেক্টেড করতে পারি এবং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমরা আরো কি কি করতে পারি? হ্যাঁ, সুন্দর প্রশ্নটা, সুন্দর। কথা হলো, এই দেশে জন্মগ্রহণ করা বাচ্চারা সম্পূর্ণ ভিন্ন মন মানসিকতা সম্পন্ন ভাবে গড়ে উঠে। তবে প্রত্যেকটা অভিভাবকের প্রয়োজন দেশের যে আসল চিত্রটা ওদের সামনে তুলে ধরা, আমাদের ফেলে আসা আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে রাখা, যে ওরাই তো আসলে আমাদের শিকড়। আর এই লোকাল বাচ্চারা কিন্তু অনেক সময় অনুপ্রাণিত হয় যে অভিভাবকের কাজকর্ম দেখে। যখন একজন অভিভাবক এই বন্যার সময় সাহায্য সুবিধার জন্য হাত বাড়ায়, বা তখনই বাচ্চারা শিখে নেয় কিন্তু। আর এইগুলাতে সবসময় যদি প্যারেন্টসরা নতুন বাচ্চাদেরকে ওই এখানে জন্ম নিছে ওদেরকে যদি সাথে রেখে কাজ করে, তাহলে মনে হয় ওরা কিন্তু আগামীতেও আমাদের মতন কাজ করে যাবে বাংলাদেশের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বর্তমানে এছাড়াও কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আর কি কি করতে পারি বলে আপনার মনে হয়? কারণ আপনি আসলে দীর্ঘ সময় ধরে এলেতে বাংলাদেশে যে কমিউনিটি আছে তাদের জন্য কাজ করে যাচ্ছেন।
আর এই যে ডেভেলপমেন্ট আর কি করেছেন আপনারা এবং আর কি করা যেতে পারে যাতে আমাদের এই বাংলাদেশি কমিউনিটিটা আরো ডেভেলপড হয়ে ওঠে বলে আপনার মনে হয়? আসলে দিন দিন অনেক বড় এই লস এঞ্জেলসের কমিউনিটি অনেক বড় হচ্ছে। আমি যেটা আজ থেকে 30 বছর আগে যে জনসংখ্যা ছিল, এই জনসংখ্যা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। যেমন 2022 সালে যে সেন্সাসের রিপোর্টে দেখা যায় লস এঞ্জেলস শুধু বাংলাদেশি কমিউনিটি 7,000-এর মতন, আর সারা ক্যালিফোর্নিয়া আছে বর্তমানে 20,000। আচ্ছা, এই যে লস এঞ্জেলস 7,000, 7,000 লোকের জন্য কিন্তু আগে তেমন কোনো ব্যবস্থা ছিল না যে একজন এখানে যারা মারা যাবে এখানে দাফন কাফনের ব্যবস্থা করা হবে, এরকম ছিল, কিন্তু এক্সপেন্সিভ ছিল। এখন এই কমিউনিটির লোকজন কিন্তু অনেক বড় আকারে যে কবরস্থান কিনে রেখেছে। প্রায় আমি যতটুকু জানি 10 বছরও গেলে শেষ হবে না এই কবরস্থানের জায়গা। কারণ কমিউনিটি অনেক কিছুতে এগিয়ে আসতেছে। আর সামন দিকে এই লস এঞ্জেলস শহরে বাংলাদেশ সেন্টার নামে একটা কমিউনিটি সেন্টার খোলা হবে, যেখানে বড় বড় অনুষ্ঠান করা যাবে, এরকম প্ল্যান করে চলতেছে এই কমিউনিটি। অসংখ্য ধন্যবাদ। আমার শুনে বেশ চমৎকার লাগলো যে আমাদের এই যে দিন দিন বেড়ে চলছে যে কমিউনিটিটা, তারা অনেক কাজ করছে যেটা হচ্ছে আমাদের কমিউনিটির অবস্থানটাকে আরো শক্তিশালী করবে। আপনি বলছিলেন যে কমিউনিটি আগের চেয়ে এলেতে বাংলাদেশি কমিউনিটি অনেক বাড়ছে, কিন্তু আমরা কিন্তু খুব কমন একটা অন্যান্য স্টেট থেকে খুব কমন একটা কনসার্ন শুনি যে লস অ্যাঞ্জেলেসের লিভিং কস্ট অনেক বেশি, আপনার হাউস রেন্ট বেশি বা গ্যাস প্রাইস বেশি। এটা আসলে কতটুকু সত্য? না, ওইটা 100% সত্য। এখানে লস এঞ্জেলসে যেমন রোজগার, আর ক্যালিফোর্নিয়ার তো নিকনেম, নামটাই হলো গোল্ডেন স্টেট। আর এই যে গোল্ডেন স্টেট নামকরণ আসলে অন্যরকম কারবার। এক সময় 90 সালে আমার মনে আছে টয়োটা টার্সেল গাড়ি একটা কিনা যাইত লস এঞ্জেলসে $13,000 দিয়ে, কিন্তু এই $13,000 দিয়ে ডিট্রয়েট মিশিগানে বাড়ি কিনা যেত। আজকে এই যে লিভিং কস্ট, আমাদের যেরকম ইনকাম তেমনি খরচ। আর যারা নতুন অভিবাসী, তারা যদি এলেতে হচ্ছে গিয়ে এখন তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চায়, তাদের জন্য আপনার উপদেশ কি হবে যে যারা নতুন ভাবে এলেতে সেটেল ডাউন করতে চাচ্ছে? যদি প্রফেশনাল লোকজন হয়ে থাকেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটির এইরকম লোকজন প্রফেশনাল, তাহলে ঠিক আছে ক্যালিফোর্নিয়া। আর যদি এই খেটে খাওয়া মানুষের মতন হয়ে থাকেন, যে দিন আনে দিন খাবে, তাহলে কিন্তু অন্য স্টেটে চলে যাওয়াটাই ভালো প্রথম থেকেই। আশা করি আমাদের দর্শকদের জন্য এই উপদেশটা বেশ কাজে লাগবে। আপনি দীর্ঘদিন ধরে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। এই যে মানুষের জন্য কাজ করা, এই অনুপ্রেরণা বা এই ইচ্ছাটা কিভাবে শুরু হয়েছিল যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাওয়া? আসলে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। আহ যত কিছু ভালো জিনিস করা যাবে ততটুকুই লোকজন মনে রাখবে। আজকে আমি কাউকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে খাওয়ালাম আর বাড়িতে পার্টি দিলাম, এগুলা থাকবে না। থাকবে কর্মটাই। মৃত্যুর পর কর্মটাই জীবন্ত রাখবে একজন মানুষকে। আমরা জানি যে আপনি একজন কবিও। আপনার কবি জীবনের কিছু ছোট গল্প যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন প্লিজ। অ্যাকচুয়ালি যখন
অনেক আগের, ওই 78-79 এর দিকে যখন ছাত্র রাজনীতিতে ছিলাম, তখন বিভিন্ন বাংলাদেশে যে বিভিন্ন জাতীয় দিবসে আমরা সংকলন বের করতাম, তখন এই লেখালেখি শুরু করতাম। এই লেখালেখি থেকে আমার বিদেশে আসার পরেই ওইটা ধরে রাখছি, লেখালেখি। আপনার কোনো কবিতার বই কি আছে যেটা আমাদের দর্শকদেরকে আমরা জানাতে পারি? না, তবে ওইটা পাবলিশ করব। সবাই একই কথা বলতেছে, ভাই আপনার ওইটা বই আকারে প্রকাশ করুন। আসলে ব্যস্ততার কারণে সম্ভব হচ্ছে না, তবে সবগুলো একত্রিত করে ইনশাল্লাহ আমি করে নিব। আপনার একটি কবিতা আজকে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে কবির কণ্ঠে আমরা শুনতে পারি কিনা? আসলে কি, আমি সুন্দরভাবে লিখতে পারি, কিন্তু কবিতা আবৃত্তি যে করব সেটা তো আর হয় না। আমি শিমুল মোস্তফা হতে পারি না, গুলাম মোস্তফা হতে পারি না, আমি গুলাম কিবরিয়া। তবুও আমি চেষ্টা করব আমার কণ্ঠে আহ দর্শকদেরকে শোনাতে। আহ একটা মিনিট দেখি, অনেকগুলো কবিতার মধ্যে ওই একটি কবিতা ভালো লাগে, আর অন্য সময় সুন্দর একটা কবিতা শোনাবো, প্রেম বিরহের কবিতা। তবে এটা হলে গিয়ে দেশের উপর ভিত্তি করে লেখা। এই কবিতাটি লিখেছিলাম 2রা ডিসেম্বর 2020 সালে। কবিতাটির নাম হলো আর্তনাদ। মুক্তি পাগল জনতা যুদ্ধ করেছিল 71-এ, ভেবেছিল ছিনিয়ে আনবে স্বাধীনতা, তাই শক্ত করে ধরেছিল অস্ত্র, ঠিকই সাময়িকভাবে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। কালের বিবর্তনে ঘুরে আসে আবার পরাধীনতা, কোথায় গেল আমাদের পবিত্র স্বাধীনতা? 4টি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল স্বাধীন বাংলাদেশ, স্তম্ভগুলো বিলীন করতে শকুনরা ঘিরে আছে দেশ। রিমিটেন্স যোদ্ধারা তারপরও স্বপ্ন দেখে একটি সোনার বাংলাদেশ। মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা দিয়ে রাষ্ট্রের ভান্ডার ভরে দেয়। অরাজকতা আর স্বজন প্রীতির বিরুদ্ধে গর্জে উঠে রিমিটেন্স যোদ্ধা। জনগণের চাকরগুলো গর্জন করে বলে, চুপ কর রিমিটেন্স যোদ্ধা। 52 থেকে 71 পর্যন্ত আন্দোলনের এই আমাদের ফসল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে চিন্তা করে হারিয়ে যায় মনোবল। লুটেপুটে খাচ্ছে শাসক শ্রেণীর দলবল। স্বাধীনতার পরাশক্তিগুলো স্বার্থের জন্য নীতিহীন হয়ে করে দল রদ বদল। আমার কান্না শুনতে পাবে না হে আমার স্বাধীনতা, মুখের মধ্যে লাগাম লাগিয়ে আর কত কাল রাখবে? আইয়ুব থেকে শুরু করে সবগুলোর ইতিহাস রয়েছে হৃদয়ে। আকুতি করি ফিরে দাও পবিত্র স্বাধীনতা মর হৃদয়ে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান সময় থেকে সময় আমাদেরকে দিয়েছেন, এত চমৎকার একটি কবিতা শুনিয়েছেন, এবং আপনার মতো মানুষরাই আসলে আমাদের এই পরবাসী জীবনে আমাদের ছোট ছোট কমিউনিটি গুলো এইভাবে ধরে রেখেছে, এবং সেই কমিউনিটি গুলো আজ শিকড় ছড়িয়ে বড় হয়ে উঠছে। কমিউনিটির অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা দেশের শিকড়ও খুঁজে নিচ্ছি। একজন কবি এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আজকে আপনি আমাদেরকে দিয়েছেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এত কষ্ট করে যে আমাকে ডাকা এবং উপস্থাপনা করার জন্য তোমাকেও থ্যাংক ইউ।